জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৯ সালে মানুষকে খাদ্য অপচয় ও বর্জ্য হ্রাসে সচেতন করার লক্ষ্যে একটি প্রস্তাবের মাধ্যমে প্রতি বছর ২৯ সেপ্টেম্বরকে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাওয়ারনেস অফ ফুড লস অ্যান্ড ওয়েস্ট হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়। খাদ্য ক্ষয় ও বর্জ্য সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা দিবসের প্রতিপাদ্য হচ্ছে খাদ্য নষ্ট ও অপচয় বন্ধ করুন, মানুষের জন্য, পৃথিবীর জন্য। আমরা যখন খাদ্য ক্ষতি কিংবা খাদ্য অপচয় নিয়ে কথা বলি তখন খাদ্যের তো একটা ডিসকোর্স আছে, সেই ডিসকোর্সে খাদ্য উদ্বৃত্তের সাথে কিন্তু অপচয় আসলে জড়িত নয়, উদ্বৃত্তের সাথে তার ব্যবস্থাপনা, বন্টন সেগুলো জড়িত। কিন্তু যখন আসলে অপচয় বলা হচ্ছে সেটা সামগ্রিক উৎপাদন থেকে শুরু করে যে খাদ্যের যে সামগ্রিক ব্যবস্থাপনা, যে ব্যবস্থা, সেটির সাথে আসলে জড়িত। এবং আমাদের তো আসলে খুবই খারাপ লাগে যখন আসলে বিশ্ব খাদ্য কৃষি সংস্থা আমাদেরকে পরিসংখ্যান দেয় যে প্রতি রাতে পৃথিবীতে বহু বাচ্চা না খেয়ে ঘুমাতে যায়, ঠিক সেই পৃথিবীতেই যখন প্রচুর খাদ্য অপচয় হয়। ঠিক উদ্বৃত্তের কারণে আসলে অপচয় হচ্ছে না, ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে আসলে অপচয় হচ্ছে। তাহলে ব্যবস্থাপনাগত ত্রুটিটা কোথা থেকে আমাদের আসলে বুঝতে হয়? এটা উৎপাদন থেকে আমাদের বুঝতে হয়। এটা তার পরবর্তীতে হচ্ছে যে এটি যে পরিবহন হয় বা খাদ্য যখন খুচরা বিক্রি হয় বা বড় জায়গাতে বিক্রি হয়, এটি যখন ভোক্তা বা ক্রেতার কাছে আসে, তিনি যখন সেটিকে প্রক্রিয়াজাত করেন এবং যখন পরিবেশন করেন, যখন গ্রহণ করেন, তখনও কিন্তু আসলে এটির অপচয় ঘটে, মানে ধাপে ধাপে খাদ্যের অপচয় ঘটছে। সবুজ বিপ্লবের আগে ৬০-এর দশকে খাদ্য অপচয় খুবই আসলে কম হয়েছে। তার অন্যতম বড় বিষয় ছিল হচ্ছে উৎপাদন ব্যবস্থা, মানে কৃষক যে উৎপাদন করতেন, যেমন কৃষক উৎপাদন করতেন লাঠিশাইল, তিনি উৎপাদন করতেন ঝুল দীঘা, লক্ষ্মী দীঘা, গোচি, রাতা, দেশি ধান উৎপাদন করতেন। এখন দেশি ধানটার কোনো কিছুই আসলে অপচয় হয় না, সেটা যে হাঁস মুরগি গরু ছাগলে খাবার হয়, সেটা ধানের কুড়া, তুষ, যাই হোক, এবং দেখা গিয়েছে যে খড়, এটা আসলে প্রাণী সম্পদে খাবার হয়। কিন্তু যখনই আমরা সেখান থেকে সরে গিয়েছি এবং সবুজ বিপ্লবের মাধ্যমে যখনই আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করেছি, আমরা পেস্টিসাইড ব্যবহার করেছি বহুল পরিমাণে, এমনকি আমরা যখন সিনথেটিক সার ব্যবহার করেছি, তখন কিন্তু আমাদের পুরো এই সামগ্রিক কৃষি ব্যবস্থাটি আসলে নিয়ন্ত্রিত হয়েছে, বদলে গিয়েছে। সেই কৃষি ব্যবস্থায় উৎপাদিত যে ফসল, কোট আনকোট খাদ্য, এটি শুধু মানুষের জন্য উৎপাদন করা হচ্ছে, এখানে গরু ছাগল হাঁস মুরগির জন্য চিন্তা করা হচ্ছে না। তাহলে সামগ্রিকভাবে এই ব্যবস্থায়, উৎপাদন ব্যবস্থায় যে খাদ্য উৎপাদিত হচ্ছে, এটি এমনিতেই আসলে অপচয় হচ্ছে। আমরা এখন বলছি যে জলবায়ুগত সংকট, আমাদের এই জলবায়ুগত সংকটের কারণে এই যে তীব্র তাপদাহ, এখন তো প্রচণ্ড তীব্র তাপদাহ, এখন কিন্তু আমন মৌসুম, এবং আমন মৌসুমে অনেক জায়গাতে আমরা বাংলাদেশের খবর নিয়েছি, এখন আমন মৌসুমে যখন ধানের ফুল ফুটে গিয়েছে, ঝরে যেতে পারে, কারণ এই তীব্র তাপদাহ ধান সহ্য করতে নাও পারবে। এবং এই যে আপনার লবণাক্ততা বেড়ে যাওয়া, জোয়ারের উচ্চতা বাড়া, ইন্টেন্সিটি অফ সাইক্লোন আসলে বেড়ে যাওয়া, এই দীর্ঘস্থায়ী বন্যা বেড়ে যাওয়া। কিন্তু সমস্যা যেটি হয়েছে, এটি কিন্তু আমাদের ধানের জমি, আমাদের সবজির জমি, আমাদের মুরগির খামার, আমাদের গরুর খামার, সব কিছু বিনষ্ট করেছে। তার মানে আমাদের খাদ্য উৎপাদন ব্যবস্থাই তো বিঘ্নিত হয়েছে। তাহলে এখানে তো বিপুল পরিমাণে খাদ্য অপচয়ই ঘটেছে। আপনি যদি ভোলা নোয়াখালী চরের অঞ্চলে যান, সেখানে মহিষের দুধ আছে, মহিষের দুধ থেকে দই হয়, আমরা তো সেই দই খেতে চাই, এটা আমাদের একটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, কিন্তু আপনি তো এখানে আনতে পারছেন না, কুলিং সেন্টারও আসলে তৈরি করা যাচ্ছে না। যেখানে প্রচুর ডিম হয়, হাওড়ে প্রচুর হাঁসের খামার আছে, সেটি তো আনা যাচ্ছে না। তাহলে আমরা শুধু বাংলাদেশে কি দেখি, আলুর জন্য কিছু আসলে কোল্ড স্টোরেজ করা হয়, মানিকগঞ্জে একটা গাজরের কোল্ড স্টোরেজ করা হয়েছে, কিন্তু এই যে শাক সবজি অনেক কিছু আছে, মধুপুরে আনারস হয়, মধুপুরে কলা হয়, পাহাড়ে প্রচুর ফলমূল হয়, কিন্তু আমরা কিন্তু এটি মজুত করতে পারছি না। তার মানে আমাদের এলাকা অনুযায়ী, আমি বলছি জোনিং, আপনি গ্রামে গ্রামে এটা করতে পারবেন না, ইউনিয়নে এটা করতে পারেন। অঞ্চল ভেদে শস্য বুঝে আসলে ওই শস্য বা ওই খাদ্য কিভাবে মজুত করা যায় সেটার ব্যবস্থাপনা গড়ে তোলা। আরেকটি বিষয় হচ্ছে, এই খাদ্য যখন খাদ্য হিসাবে ক্রেতা ভোক্তার কাছে আসবে কোনো একটি বাজারে, সেখানে কিন্তু অনেক খাদ্যের আসলে অপচয় হয়।
হয়তোবা আপনি একটা টাটকা মাছ কিনতে চাচ্ছেন, কিন্তু সেই এই মাছ আনা হয়েছে আসলে 7টায়, এই মাছ বিক্রি করতে হবে রাত 7টা পর্যন্ত, এবং তাকে তো বিক্রি করতে হবে এই মাছ, তাই না? একজন ক্রেতা ভোক্তাকে তো মাছ খেতে হবে, কারণ আমি তো 7টার সময় সবাই বাজারে যেতে পারবে না। তাহলে আমাদের এই বাজারের ব্যবস্থাকে এমন করতে হবে যাতে এই মাছ পচে না যায়। আমি খুব বেশি মনে করি না যে ব্যক্তিগত মানে একদমই বাংলাদেশের পরিবারে খাদ্য অপচয় হয়। বাংলাদেশে এত বেশি গরিব মানুষ গ্রামাঞ্চলে থাকে, পাহাড় কি সমতলে কিংবা নগর বস্তিতে থাকে, তাদের পক্ষে খাদ্য অপচয় করা তার ঘরের ভিতরে সম্ভব না। কিন্তু ধনীরা কিংবা আমাদের যে চেইন ফুড শপগুলো আছে, কিংবা আমাদের যে ফাস্ট ফুডগুলো আছে, কিংবা বড় বড় রেস্টুরেন্টগুলো আছে, বা বড় বিয়ে বাড়িতে আমরা দেখেছি প্রচুর খাবারের অপচয় হয়, বা বুফেতে প্রচুর খাবারের আসলে অপচয় হয়। সেই খাবার ঢাকা শহরের গরিব মানুষেরা যেখানে থাকে, নগর দরিদ্র মানুষেরা সেইখানে আসে এবং সেখানে বিক্রি হয়। আমরা উদ্বৃত্ত হয়ে যাওয়া খাবারটি একটি ব্যবস্থাপনার মাধ্যমে, অনেক ইয়ুথ ভলান্টিয়ার আছে, অনেক কাজ তারা আসলে করছে, বা এই যে জেনজি প্রজন্ম যারা জুলাই গণ অভ্যুত্থান করেছেন, তারাও কিন্তু এই ধরনের উদ্যোক্তা হতে পারে, যে আজকে যত খাবার অপচয় হয় রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতে, হোটেলে, তারা কিন্তু এই খাবারকে সংগ্রহ করে, এই খাবারকে ভালো রেখে গরিব মানুষদের কাছে আসলে নিয়ে আসতে পারে। এটি কাজ হতে পারে, সারা পৃথিবীতে এটা আছে। ফুড ওয়াস্ট ইন্ডেক্স, এটা 2024 সনের যে প্রতিবেদন, এটা জাতিসংঘের যে পরিবেশ কর্মসূচি বিষয়ক প্রতিষ্ঠান ইউএনইপি তারা আসলে প্রকাশ করে। তারা বলছে যে এই খাদ্যের অপচয় এই বছর, মানে এই রিপোর্টে আছে যে চীন করেছে 91 মিলিয়ন টন, ভারত করেছে 68 মিলিয়ন টন, আমেরিকা 19 মিলিয়ন টন, বাংলাদেশও কিন্তু মাত্রাতিরিক্ত বেশি খাদ্য অপচয় করেছে 14.1 মিলিয়ন টন। এখন আরেকটা হিসাব দেখাচ্ছে যে এটা এবারে 2021, সেখানে মাত্র না, সেটা অনেক বেশি, বাট 4 মিলিয়ন টন কম ছিল, 10 ছিল, তাই 10 থেকে 14 হয়েছে। 2021 মনে রাখতে হবে, তখন প্যান্ডেমিক ছিল, তার মানে প্যান্ডেমিক ব্যবস্থা খাদ্য অপচয় কমিয়েছিল, মানে এটি আসলে একটা সূত্র হয়তোবা। এবং যেটা আসলে বলছে যে পৃথিবীতে পার ক্যাপিটা মানে খাদ্যের অপচয় অনেক জায়গাতে অনেক রকমের হতে পারে, সেটা নাইজেরিয়াতে দেখাচ্ছে অনেক বেশি, 189 কেজি, রাশিয়া, গ্রিস, বাহরাইনে হতে পারে, অনেক ধনী দেশ। তো আমাদেরকে এটা বিবেচনা করা জরুরি, এবং খাদ্য অপচয় কমাতে, যেটা খাদ্য বর্জ্য তৈরি করে, সেক্ষেত্রে আসলে আমরা ইথিক্যাল ফুড কনজাম্পশনের কথা বলি, যে আপনি কতটুকু নৈতিক খাদ্য গ্রহণ করছেন, বা খাদ্য গ্রহণে আপনি কতটুকু আসলে নৈতিকতা আসলে ফলো করছেন। খাদ্য অপচয় হওয়াটা অবশ্যই একটা বড় রকমের অন্যায়, কারণ আপনি তো নিজে বলছেন জাতিসংঘ যে পৃথিবীতে বহু বাচ্চা না খেয়ে ঘুমাতে যায়, আবার আপনি একই সাথে এমন সিস্টেম জারি রাখছেন যখন আসলে খাদ্য অপচয় হবে। কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় যে ছোট বাচ্চাদের মনে, যে আলফা হোক কিংবা জেনজি যে প্রজন্ম, তারাই তো খাদ্যটি অপচয় করছে, কারণ তাদেরকে তো এই ইথিক্যাল ফুড কনজাম্পশনের ধারণাই দেয়নি সমাজ, বা আমরা তাদেরকে দেইনি। তাহলে তারা যে সমাজে বড় হয়েছে, যে খাদ্য ব্যবস্থায় বড় হয়েছে, তারা দেখছে যে চারদিকে খাদ্য অপচয় হয়, এবং খাদ্যের বর্জ্য সম্পর্কে তাদের ধারণাও আসলে নাই। আমাদের পরিবেশ সংরক্ষণ আইন আছে 95 সালে, এবং সেখানে বর্জ্যের একটা সংজ্ঞা আছে, যেখানে বলা হয়েছে যে কঠিন, তরল, বায়বীয়, তেজস্ক্রিয় পদার্থ যা নিক্ষিপ্ত বা নির্গত হলে বা স্তূপীকৃত হলে পরিবেশের ক্ষতি সাধন করবে। আমরা যে বর্জ্য নিয়ে আজকে কথা বলছি সেগুলো তো তাই, কিন্তু এর ব্যবস্থাপনার কথা যখন আমরা বলছি, একটা বিধিমালা আছে 2021 সালের বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, সেখানে কিন্তু এই যে গৃহস্থালী বর্জ্যের একটা ক্যাটাগরি আছে, 21টা বর্জ্যকে ডিফাইন করা হয়েছে ক্ষতিকর বর্জ্য হিসেবে, কিন্তু এই যে আমাদের যে খাদ্য বর্জ্য, এটাকে কিন্তু করেনি, ক্ষতিকর বর্জ্য হিসেবে চিহ্নিত করা হয়নি। এটা ভেবে দেখার বিষয় আছে। এমন না যে আমরাই প্রথম এটা বলছি, পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই খাদ্য বর্জ্যটাকে
ঝুঁকিপূর্ণ বর্জ্য হিসেবে আইনেই বলে দেওয়া আছে এবং তার ব্যবস্থাপনা সম্পর্কেও আইন আছে। এই যে খাদ্য বর্জ্য, এটা থেকে কিন্তু প্রচুর মিথেন গ্যাস হয়, আপনারা হয়তো সবাই জানেন। আবার এই মিথেন গ্যাসটা কিন্তু যে আমরা যে বলি বৈশ্বিক উষ্ণতার জন্য যে গ্রিন হাউস গ্যাসেসগুলো দায়ী, সেই গ্রিন হাউস গ্যাসের মধ্যে আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইডের কথা বলি। এই মিথেন কিন্তু তার চাইতে ভয়াবহ। মিথেন যে উষ্ণতা ধরে রাখতে পারে সেটা কিন্তু কার্বন ডাই অক্সাইডের চাইতে 21 গুণ বেশি। কাজেই বুঝতে পারছেন যে এই মিথেন কতটা এই গ্লোবাল ওয়ার্মিংয়ে এফেক্ট করে। কাজে এই যে খাদ্য বর্জ্য, এটাকে আমরা যত মিনিমাইজ করব আমার মিথেন উৎপাদন ততটাই কমে আসবে। আমি খুব রিসেন্ট একটা উদাহরণ দিই। ঢাকার এই যে অদূরে মাতুয়াইল আছে, যে মাতুয়াইলে যে আমাদের ল্যান্ড ফিলিংটা আছে, ওয়েস্ট ডাম্পিংয়ে ল্যান্ড ফিলিং, সেখানে একটা সমীক্ষা করা হয় এবং সেখানে দেখা হয় যে ওখানে প্রতি ঘন্টায় অলমোস্ট 2 লাখ গাড়ির সম পরিমাণ মিথেন গ্যাস ওই ল্যান্ডফিল থেকে, এটা স্যাটেলাইট থেকে একটা ডেটা নেওয়া, প্রতিনিয়ত ওখান থেকে নির্গত হচ্ছে। কতটা ভয়াবহ চিত্র হতে পারে একটু চিন্তা করে দেখেন। এই জন্য সচেতনতা খুব জরুরি। খাদ্য অপচয় রোধ করতে হলে এটি ভোক্তার মানে যেমন গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই এটি উৎপাদকের, ক্রেতা, বিক্রেতা সবার বিষয়। তার মানে সকল শ্রেণী পেশার, লিঙ্গ এবং সকল বর্গের নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার ভেতর দিয়েই এটি সম্ভব, যদি আমরা চাই খাবার অপচয় না করতে এবং যদি আমরা চাই এটি বর্জ্য তৈরি না করো। কারণ খাদ্য অপচয় করা একটি ভয়ঙ্কর রকমের অপরাধ এবং এটি একই সাথে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় মূল্যবোধজনিত অপরাধ। কারণ বারে বারে চিন্তা করা উচিত, পৃথিবীতে বহু বাচ্চা না খেয়ে ঘুমাতে যায়। এইরকম একটা পৃথিবীতে যখন আমরা খাদ্য বন্টন করতে পারছি না, মানে পরিবেশন করতে পারছি না, অন্ততপক্ষে খাদ্য অপচয় না হোক, সেটি আমরা চাই।